নমস্কার বন্ধুগণ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা ইউজিসি নেট এর একটি গুরুত্বপূর্ণ টপিক, পণ্ডিতা রামাবাই। এটা হবে রামাবাই, দীর্ঘই হবে, সরি। তো এই আলোচনা প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই যে যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের নোটস লাগবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি চেষ্টা করব সে বিষয়ে আপনাকে সাহায্য করার বা আপনাদের সাহায্য করার। তো আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। আলোচনার কেন্দ্রবিন্দু পণ্ডিতা রামাবাই। দেখো, রামাবাই কে ছিলেন? প্রথমেই যদি রামাবাই কে ছিলেন তাহলে তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সমাজ সংস্কারক ছিলেন তিনি। এবং কেমন সমাজ সংস্কারক ছিলেন? ভারতের নারী মুক্তিবাদের প্রথম প্রবক্তা বা ইন্ডিয়ান ফেমিনিজমের প্রবক্তাও তাকে বলা যায়। তবে এই আলোচনার আমরা যে তাকে নারী মুক্তিবাদের প্রথম প্রবক্তা বলছি কিংবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলছি, তার আলোচনার আগে আমাদের তিনি যে সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বা তিনি কোন প্রেক্ষাপটে একজন সমাজ সংস্কারক হয়ে উঠলেন সেটা আমাদের আগে আলোচনা করা প্রয়োজন। তার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল? দেখো, সেই সময়কালে ভারতের যদি চিত্র দেখা যায় তাহলে বেশিরভাগ সময় কি যে মেন বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে পুরুষ আধিপত্য। কারণ সেই সময় কেন এখন পর্যন্ত সমাজের যে মূল কার্যকারী লোক যেটাকে বলা হয় সেটাকে কিন্তু পুরুষরাই আছে এখন অধিষ্ঠিত। এখনও মহিলারাও এগিয়ে এসেছে অনেক ক্ষেত্রে, কিন্তু যদি বলা যায় যে একতরফাভাবে তৎকালীন সময়ে কারা রাজ করতো তারা যে পুরুষ, মানে সমাজে কার কথায় কি হবে না হবে সেটা সম্পর্কে আধিপত্য পুরুষদেরই বেশি ছিল এবং তারাই ছিলেন সমাজের নিয়ন্ত্রণ, বাংলা কথায় যদি বলা যায়। তো অবশ্যই ছিল সমাজে পুরুষের আধিপত্য, আর দ্বিতীয় ছিল তৎকালীন সময়ে অশিক্ষিত মহিলা সমাজ। কারণ সেই সময় মহিলাদের শিক্ষা দীক্ষা করে সমাজের মুখ্য ধারায় তাদেরকে নিয়ে আসতে হবে এরকম কোনো মানসিকতা ছিল না। বেশিরভাগ সময় কী ছিল, বেশিরভাগ 95% মানুষই, মহিলারাই কী ছিলেন, অশিক্ষিত ছিলেন এবং এই অশিক্ষিত থাকার কারণেই তারা সমাজে পিছিয়ে পড়েছিলেন এবং সমাজে পুরুষদের আধিপত্য মেনে নিয়েছিলেন। এবার দেখো তারপরে কি বলছে যে সমাজের সবচেয়ে খারাপ দিক কোনটা ছিল, সেটা ছিল বিধবাদের সামাজিক বহিষ্কার। আমরা অনেক জায়গায় পড়েছি যে বিধবা, তৎকালীন সময়ে যারা বিধবা হতেন তাদেরকে মাথা ন্যাড়া করে তাদেরকে নিচে মানে মেঝেতে ঘুমোতে দেওয়া হতো, মাথা ন্যাড়া করা হতো, সাদা শাড়ি পরাতে বাধ্য করা হতো, কোনো রকম অলংকার পরিধান করতে বারণ করা হতো। তারপরে আবশ্যিকভাবে যারা আছে তাদের খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রিত করা হতো, একাদশী পালনে বাধ্য করা হতো এবং তারা যাতে সবসময়ই কী বলছে ওটাকে ধর্মকর্মের মাধ্যম দিয়ে জীবনযাপন পরিচালনা করে সে বিষয়ে তাদেরকে একরকম বাধ্যই করা হতো এবং তাদেরকে যে সমাজের মুখ্য ধারা, সেই মুখ্য ধারা থেকে তারা যেন সবসময় আলাদাভাবে থাকে সেই বিষয়টিকে খুব লক্ষ্য রাখা হতো। এবং এই যে আমরা এত কিছু বললাম, সেই ক্ষেত্রে দেখো উচ্চ বর্ণের মহিলাদের অবস্থা আরও খারাপ ছিল। এই কথাটা কেন বলা হচ্ছে যে যারা এই যে বিধবা, যে বেশিরভাগ ক্ষেত্রে বিধবাদের বেশি প্রবণতা লক্ষ্য করা গেছে উঁচু সমাজের মধ্যে। কারণ যারা সেই উঁচু সমাজ যারা ছিলেন তারা একটা দুটো করে তিনটে করে বিয়ে করতেন, বাল্য বয়সে বিয়ে করতেন। একটা বুড়ো লোক একটা বাল্য বয়সের মেয়েকে বিয়ে করে নিতেন এবং তারা সমাজের ছিলেন মুখ্য নিয়ন্ত্রা এবং একটা মেয়ে খুব অল্প বয়সেই বিধবা হয়ে যেত এবং এই বিধবা হওয়ার ফলে
যখন তার স্বামী মারা যেত তখন তারা সমাজ থেকে বহিষ্কার করা হতো। যদিও নিচু সমাজের মহিলারা ধর্মকর্ম বাদেও কিছু ইনকাম করে কিংবা সমাজের মুখ্য ধারায় কিংবা অন্য লোকের সাথে বিয়ে করতে পারতো, কিন্তু যারা উঁচু বর্ণের মহিলারা ছিলেন, যারা বিধবা হয়ে যেতেন, তাদের কোনো অবস্থাতেই এই সমস্ত জিনিস কে মান্যতা দেওয়া হতো না, অন্তত ভারতবর্ষে দেওয়া হতো না। সেই জন্যে তিনি বলছেন এই সময় যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি বা সেই সময় কিন্তু উচ্চ বর্ণের মহিলা যারা ছিলেন তাদের অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ ছিল। এখন আমরা এই প্রেক্ষাপটেই পণ্ডিতা রামাবাঈ কিন্তু তার জীবনের যে যত ঘটনা, সব ঘটনাগুলো কিন্তু এই প্রেক্ষাপটেই প্রভাবিত হয়েছে। তো এইটুকু আগে আমাদের জানা প্রয়োজন যে তিনি এরকম মানসিকতা নিয়ে কেন তিনি এগিয়ে আসলেন, সমাজ সংস্কারক হলেন। তার কারণ কিন্তু এটাই যে তিনি যে তার জীবন ধারণ করেছেন, সে জীবন ধারণের বেশিরভাগ সময় কিন্তু এই সমস্ত জিনিসের সঠিক বা ঠিক করতেই তার জীবন অতিবাহিত হয়েছে। দেখো, এবার লাইফ নিয়ে অর্থাৎ জীবনী নিয়ে যদি আমরা বলি তাহলে প্রথম কথা হচ্ছে পণ্ডিতা রামাবাঈ সরস্বতী অরিজিনাল নেম। তার অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম হচ্ছে রামাবাঈ ডোংরে। তিনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্ম তারিখ হচ্ছে এপ্রিল 23, 1858। তার বাবার নাম অনন্ত শাস্ত্রী ডোংরে। তিনি একজন সংস্কৃতের স্কলার ছিলেন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে তার বাবা কী করতেন। তার বাবা ছিলেন, ফ্যামিলি কী ছিল, মারাঠি স্পিকিং চিৎপাভান ব্রাহ্মীণ ফ্যামিলি, ঠিক আছে, ব্রাহ্মীণ ফ্যামিলি। এবং তার বাবা ছিলেন একজন সংস্কৃত স্কলার এবং এইখান থেকেই তারা কিন্তু রামাবাঈ ডোংরে, যিনি রামাবাঈ ছিলেন, তিনি কিন্তু সংস্কৃতিতে পণ্ডিতা হয়ে উঠেছিলেন। এই কেন পণ্ডিতা হয়েছিলেন আমরা পরে আলোচনা করব, কিন্তু এটা মাথায় রাখতে হবে তার ব্যাকগ্রাউন্ড হিসেবে যে তিনি একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবা ছিলেন একজন ব্রাহ্মণ এবং সংস্কৃত পণ্ডিত। সেই সূত্রেই মহিলাকে তিনি সংস্কৃত শিখিয়েছিলেন। তো কিন্তু তার মেয়েকে সংস্কৃত শেখানোর জন্যই তাকে সেই সময়কালে তার সমাজ থেকে অনেক চাপ এসেছিল এবং সেই চাপ অগ্রাহ্য করেই কিন্তু তার মেয়েকে তিনি সংস্কৃতে পণ্ডিত করে তুলেছিলেন। পরে দেখো, পরে কি তার পণ্ডিতা, সরস্বতী এই সমস্ত উপাধিগুলো তিনি লাভ করেছিলেন। তিনি একবার এটা পড়ে দেখলেই বুঝতে পারবো, পণ্ডিতা ম্যারি সরস্বতী রামাবাঈ। তার নাম প্রথমে ছিল রামাবাঈ ডোংরে, তারপরে হচ্ছে পণ্ডিতা রামাবাঈ, এখন তার লাস্ট নেম হচ্ছে পণ্ডিতা ম্যারি সরস্বতী রামাবাঈ। এটা একটু দেখে নিও টাইটেলগুলো। দেখো, এই তার জীবনের যে গুরুত্বপূর্ণ অংশ ঘটনাগুলি ঘটেছে সেখানে আমরা এটা উল্লেখ করেছি এখানে যে তার বাবা, মা, ভাই ও মৃত্যুর পর তিনি কলকাতায় এসেছিলেন। আমার সালটা এক্স্যাক্টলি মনে নেই, না তো আমি ওখানে উল্লেখ করতাম। কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় একটা কী বলে এটাকে, স্টেজ পারফরমেন্স বা স্টেজের পরীক্ষা দিয়ে আমাদের কলকাতায় যারা তখনকার দিনে সংস্কৃত পণ্ডিত ছিলেন তাদের সামনে একটা সংস্কৃতের পরীক্ষা তাকে দিতে হয়েছিল, সংস্কৃত পাঠের পরীক্ষা বা সংস্কৃতের উপর পরীক্ষা। এবং তিনি এই পরীক্ষা দিয়ে একদম খুব ভালো মার্কস নিয়ে পাস করেছিলেন এবং কলকাতার পণ্ডিতরা তাকে সরস্বতী উপাধি দিয়েছিল, যেটা আমরা একটু আগেই পড়লাম। এবং তিনি সরস্বতী উপাধিতে ভূষিত হন এবং তার নামের পাশে পণ্ডিতা শব্দটি ব্যবহার করা হয়। এই জন্যই তার নামের পাশে পণ্ডিতা শব্দটি এখানে উল্লেখ করা হয়েছিল, যে তাই তিনি সরস্বতী বা পণ্ডিতা উপাধিতে ভূষিত হয়েছিলেন। তারপরে দেখো, তিনি বলছেন বিপিন বিহারী মেধাবী নামক এক শূদ্র জাতিগত ও পেশায় উকিল ব্যক্তিকে 1880 সালে বিবাহ করেছিলেন এবং এই বিবাহের কারণেই তাকে কি হয়, তাকে ব্রাহ্মণ সমাজ তাকে ঘৃণার চোখে দেখতে থাকে এবং তার সামাজিক জীবনযাপন বা কাজকর্ম করাও অনেকটা মুশকিল হয়ে পড়ে। কিন্তু তিনি যেহেতু ছিলেন একজন মডার্ন চিন্তাভাবনার মেয়ে, তাই তিনি কি করেছিলেন, তিনি একজন
পেশায় শূদ্র এবং জাতিতে শূদ্র এবং পেশায় উকিল ব্যক্তিকে তিনি বিয়ে করেছিলেন। ঠিক আছে, কত সালে? 1880 সালে বিবাহ করেন এবং 1882 সালে তিনি মারা যান, অর্থাৎ তিনি বিধবা হয়ে পড়েন। দেখো, প্রায় মাত্র 2 বছরের মাথায় তিনি তার স্বামীহারা হন এবং তিনি কি করেন? তিনি বিধবা হয়ে যান। এখন দেখো, আমরা যে একটু আগেই বলছিলাম যে যে বিধবাদের সমাজে স্থান কোথায়, এবার তারপর থেকে তার সমাজে তিনি তো অবশ্যইভাবে তার বাবা মা মারা যান, তিনি সংস্কৃত কী বলছে কালচার করার জন্যেই তার বাবা মা অনেক চাপ সহ্য করে সমাজে, মেয়েদেরকে সংস্কৃত শেখানো উচিত নয়। তারপর তিনি কলকাতায় আসলেন, কলকাতায় এসে পণ্ডিতা উপাধিতে ভূষিত হলেন এবং ভূষিত হওয়ার সাথে সাথে তিনি কী করলেন? তিনি একজন শূদ্রকে বিবাহ করলেন এবং শূদ্রকে বিবাহ করার ফলে তার কলকাতার যে সমস্ত ব্রাহ্মণ সমাজ ছিলেন, তারা কুলীন ব্রাহ্মণ যেটাকে বলা হয়, সেই ব্রাহ্মণ তা কী করলো? তাকে কী করেছেন? তাকে সমাজ থেকে বহিষ্কার করলো, ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কার করলো। এবং এত কিছু হওয়ার পরেও তিনি কী করলেন? তার কপালটা এত খারাপ ছিল যে তার স্বামীও মারা যায়। এবার তিনি একদিক থেকে মানে কি বলবো, সব দিক থেকে তিনি ব্লক হতে থাকেন। যেমন ধরো, এখন তিনি বিধবা হয়ে গেলেন। ঠিক আছে, এবং বিধবা হওয়ার ফলে কলকাতায় থাকা তার পক্ষে খুব কষ্টকর হয়ে ওঠে। এর ফলে তিনি কী করেন? তিনি আবার পুনেতে ফিরে আসেন এবং মহাদেব গোবিন্দ রানাডে ও রামাবাই রানাদের সাথে কাজ শুরু করেন। রানাডে ওইটা। ঠিক আছে, এখন দেখো, এই জিনিসটা একটু বলার আছে যে আমরা মহাদেব গোবিন্দ রানাডের নাম শুনেছি। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি জাতিগত বর্ণ বৈষম্য এই সমস্ত জিনিস নিয়ে কাজ করতেন এবং বেসিক্যালি এটা মহারাষ্ট্রের জন্য খুব মহারাষ্ট্রের সমাজ সংস্কারক হিসেবে তিনি খুব পরিচিত ছিলেন। এখন তারপরে তিনি 1919 সালে, দেখো জীবনী পড়ছি আমরা, এরপরে আমরা পড়ব 1919 সালে কেশরী হিন্দ উপাধিতে ভূষিত হন। ঠিক আছে, এই সালগুলো মনে রাখতে হবে এবং তার এই উপাধিরা মনে রাখতে হবে, কারণ এগুলোই পরীক্ষায় বেশি আসে। কেশরী হিন্দ উপাধিতে ভূষিত হন 1919 সালে। 1922 সালে তার মৃত্যু হয় এবং মুক্তি সদনে তাকে সমাধিস্থ করা হয়। ঠিক আছে, 1889 সালে ভারত সরকার তার নামে একটি ডাক টিকিট জারি করেন। তো এখানে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে 3খানা বিষয় অবশ্যই তার খুব গুরুত্বপূর্ণ, যে কেশরী হিন্দ কে উপাধি পান এবং কত সালে পেয়েছিলেন, তাকে কোথায় সমাধিস্থ করা হয় বা তিনি কবে মারা যান, এবং তার নামে ভারত সরকার যে ডাক টিকিট জারি করে তার সময়কাল কত হয়েছে। তো মোটামুটি আমরা এখান থেকে এই বিষয়গুলো পেয়ে যাই। এরপরে আছে পণ্ডিত রামাবাইয়ের কার্যাবলী। দেখো, তিনি তার কার্যাবলীর প্রথমে আর্য মহিলা সমাজ নামে একটি সোসাইটি স্থাপন করেছিলেন 1882 সালে পুনেতে। ঠিক আছে, এবার সেই সময়কালে হান্টার কমিশন যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, সেই সময় যে হান্টার কমিশনেও তার কিন্তু মহিলাদের যে শিক্ষার কথা বলা হয়েছিল, সেই মহিলাদের শিক্ষার কথাটা কিন্তু এই পণ্ডিত রামাবাইয়ের মতাদর্শ দ্বারাই প্রভাবিত ছিল। কিন্তু এই সমস্ত করার পর তিনি কোথায় যান? তিনি স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে যান এবং সেখানে তিনি ধর্ম পরিবর্তন করেন 1883 সালে। যেটা আমরা আগে পড়লাম যে তার নামের আগে ম্যারি কথাটি যুক্ত হয়েছে। তার কারণ কি? তার কারণ তিনি পরে ইংল্যান্ডে গিয়ে ধর্ম পরিবর্তন করেন। কী আছে, নতুন শিক্ষানীতি তিনি নিয়ে এসে আমেরিকায় যান, সেখানে কাজ করেন। অর্থাৎ যে শিক্ষার কথাটা বলা হয়েছে হান্টার কমিশনে, তারপর সে স্কলারশিপ পান এবং ইংল্যান্ডে যান। ইংল্যান্ডে গিয়ে ধর্ম পরিবর্তন করেছিলেন এবং সেখানে যে মূল উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, যে মহিলাদের সংস্করণ, মহিলাদের সমাজে মুখ্যধারায় নিয়ে আসা, মহিলাদের আর্থিক অবস্থার উন্নতি করা, এ সমস্ত নিয়ে কাজ করার জন্যই তিনি আমেরিকা গিয়েছিলেন। কিন্তু এখানে গিয়ে তিনি যে বাইবেল, আমরা জানি বাইবেল কি, তো বাইবেলকে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন প্রথম পণ্ডিতা রামাবাই। বস্টন শহরে রামাবাই সোসাইটি স্থাপন করেন। যাই হোক, এইগুলো তার জীবনকালের মধ্যে আসবে, যেগুলো খুব সহজে আমরা পড়তে পারবো। দেখো, এখানে কি বলছে? আশ্রমের শ্রেণীবিভাগ,
অর্থাৎ তিনি যে সমস্ত আশ্রমগুলি প্রতিষ্ঠা করেছিলেন, সে আশ্রমের বিভিন্ন কাজ ছিল। সেই কাজগুলো আমাদের একবার দেখে নিই। তো প্রথমে আসে সারদা সদন আশ্রম। এটা পরীক্ষায় খুব আসে যে সারদা সদন আশ্রম কত সালে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল। সারদা সদন আশ্রম বোম্বাই প্রতিষ্ঠা করা হয়েছিল 1889 সালে, যেখানে হিন্দু মহিলাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, এর কাজটা কী ছিল? হিন্দু মহিলাদের পুনর্বাসন করা। পরে সেটির স্থান পরিবর্তন করে পুনে থেকে খেতগাঁও নিয়ে যাওয়া হয়, যদিও এটা কারণ আমি পরে বলছি। তারপরে হচ্ছে সারদা সদন, ঠিক আছে, বিধবা মহিলাদের জন্য। ঠিক আছে, সারদা এটারই কথা বলা হয়েছে। সারদা এই দুটো কিন্তু একই, ঠিক আছে। তারপরে দেখো দুটো সদন পরে এর সঙ্গে যুক্ত করা হয়, একটা মুক্তি মিশন, একটা কৃপা সদন। দেখো মুক্তি মিশনের কাজ কী ছিল? মুক্তি মিশনের কাজ ছিল বাল্য বিধবাদের ব্যবসায়িক শিক্ষা প্রদান করা, আর কৃপা সদনের কাজ ছিল স্ত্রী অর্থাৎ বিবাহিত মহিলাদের উদ্ধারের জন্য মিশন। দেখো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, বা দুটো কিন্তু আলাদা কারণ বলছি যে বাল্য বিধবা কাদের বলা হয়? যাদের অল্প বয়সে বিয়ে স্বামী মারা গেছে। আর কৃপা সদনের কী কাজ ছিল? যে স্ত্রী অর্থাৎ বিবাহিত মহিলাদেরকে যারা স্বামী পরিত্যক্ত হয়েছেন বা স্বামী জ্বালা সহ্য না করতে পারে তাদের আলাদা হয়। এখন ডিভোর্সের ক্ষেত্রে অ্যালুমিনি কথাটি ব্যবহার করা হচ্ছে, কিন্তু তখন সেরকম কোনো প্রশ্ন ছিল না। সেই জন্য এটাকে কি বলছে? যে স্ত্রী বা বিবাহিত মহিলাদের জন্য কৃপা সদনে খোলা হয়েছিল, বা যেখানে তারা মহিলারা থাকতে পারেন, স্ত্রী বা বিবাহিত মহিলারা, যাদের বয়স মোটামুটি মাঝবয়সী মহিলা যাদেরকে কথা বলা হয়। আর বাল্য বিবাহদের জন্য কী ছিল? মুক্তি মিশন ছিল। আর একটা ছিল রামাবাই অ্যাসোসিয়েশন, ধর্মনিরপেক্ষ বিদ্যালয়ের স্থাপনা, যেখানে সবাই সমানভাবে জাতিগত ধর্মগত বাধা এড়িয়ে পড়াশোনা করতে পারবে। ওকে, এবার আসি গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী। দেখো গুরুত্বপূর্ণ গ্রন্থাবলীর মধ্যে স্ত্রী ধর্মনীতি 1882, দ্য ক্রাই অফ ইন্ডিয়ান উমেন 1883, দ্য হাই কাস্ট হিন্দু উমেন 1888, দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেট 1889, দ্য টেস্টিমনি অফ আওয়ার ইনএক্সেবল সোসাইটি। ঠিক আছে, ইনএক্সেবল সোসাইটি, এই যে একটা দুটো পাঁচটা গ্রন্থের নাম আছে। এই পাঁচটা রামাবাই থেকে যে কোশ্চেনগুলো হয় মূলত তিনটে এই গ্রন্থগুলোর উপরেই বেশিরভাগ হয়। তার মধ্যে স্ত্রী ধর্মনীতি, ক্রাই অফ ইন্ডিয়ান উম্যান, দ্য হাই কাস্ট হিন্দু উম্যান। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য হাই কাস্ট হিন্দু উম্যান। এটা তোমাদেরকে বলে দিই। স্ত্রী ধর্মনীতি তৎকালীন সময়ে যে স্ত্রীদের যে অবস্থা ছিল সেটাকে নিয়ে এটা লেখা হয়েছে। দ্য ক্রাই অফ ইন্ডিয়ান উম্যান মানে মহিলারা মহিলারা কীভাবে নির্যাতিত হচ্ছে সেই বিষয়ে লেখা হয়েছে। আর সেই সময়কালে যে হাই কাস্টে যেটা উঁচু বর্ণে যে মহিলারা ছিল তাদের সঙ্গে কেমন তাদের ব্যবহার করা হতো সেই বিষয়ে এখানে লেখা হয়েছে। আর এখানে ইউনাইটেড স্টেটের উপর যখন তিনি আমেরিকা গিয়েছিলেন শিক্ষানীতি নিয়ে আলোচনা করতে, তখন এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর এইটা হচ্ছে তার জীবনী। এটা তোমাদের মাথায় রাখতে হবে, টেস্টিমনি অফ আওয়ার ইনএক্সেবল সোসাইটি ট্রেজারি। ঠিক আছে, এইটা হচ্ছে রামাবাইয়ের জীবনী। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এখানে দুটো গ্রন্থের নাম করা হচ্ছে, একটা হচ্ছে পণ্ডিতা রামাবাই লাইফ অ্যান্ড ল্যান্ডমার্ক রাইটিংস মীরা কৌশাম্বী, আর দ্য লেট দ্য আর্থ হিয়ার হার ভয়েস, দ্য লাইফ অফ ওয়ার্ক পণ্ডিতা রামাবাই, কেনেথ জে হোয়াইট। এই দুটো গ্রন্থ, এই যে পাঁচখানা গ্রন্থ, এটা হচ্ছে তার লেখা গ্রন্থ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে এটা তার লেখা গ্রন্থ। আর এই যে দুটো গ্রন্থের কথা বলা হচ্ছে, এই দুটো গ্রন্থ হচ্ছে তাকে নিয়ে লেখা গ্রন্থ। ঠিক আছে, এইগুলো সে নিজে লিখেছিল, আর এই দুটো গ্রন্থ হচ্ছে তাকে নিয়ে লেখা গ্রন্থ। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। তার মধ্যে এইটা হচ্ছে তার জীবনী, এই দুটো গ্রন্থ মীরা কৌশাম্বী আর কেনেথ জে হোয়াইট লিখেছেন। ঠিক আছে, দেখো লাস্ট কি বলছে যে মনুসংহতি, হিন্দু উপনিষদ, বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের হিন্দু সমাজের প্রাপ্তির কথা উল্লেখ করে 4 পুরুষার্থ। আচ্ছা, এখানে তোমাদেরকে একটু আর বলে দিই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
যে তিনি তার সবচেয়ে আলোচিত গ্রন্থের মধ্যে হচ্ছে দ্য হাই কাস্ট হিন্দু উম্যান, ঠিক আছে, দ্য হাই কাস্ট হিন্দু উম্যান। এইখানে দেখো তিনি যে তর্কগুলো তুলে ধরেছিলেন যে আমাদের সমাজে এই যে মহিলাদের যে এই খারাপ অবস্থা, তার মূল বা তর্কের মূল কেন্দ্রবিন্দু কোনখানে। তো তিনি বলেছেন যে এই যে আমাদের বিধবা মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে, বিধবাদেরকে এইভাবে থার্ড ক্লাস করা হচ্ছে। দেখো সেই সময়কালে তিনখানা মহিলাদের তিন রকম যুক্তি দেওয়া হয়েছিল। একটা হচ্ছে যে যাদের ছেলে রয়েছে, ঠিক আছে, ছেলে স্বামী রয়েছে, ভুল বানা লিখছি কেন। দেখো তিন রকম মহিলা ছিল। এক রকম হচ্ছে যাদের স্বামী থাকবে আর ছেলে থাকবে, তাদেরকে কী বলা হতো, তাদেরকে সৌভাগ্যবতী বলা হতো, ঠিক আছে, এটা মাথায় সৌভাগ্যবতী। কিন্তু এই সৌভাগ্যবতী কারা, যারা সমাজের মহিলাদের সবচেয়ে ফার্স্ট গ্রেডের মহিলা, যাদের স্বামী রয়েছে, সুখ সংসার রয়েছে, ছেলে রয়েছে, অর্থাৎ বংশ প্রদীপ রয়েছে, তারা হচ্ছে সৌভাগ্যবতী। দ্বিতীয়ত কী আছে, দ্বিতীয়ত তাদের স্বামী রয়েছে কিন্তু ছেলে নেই, তারা কিন্তু তাদের চেয়ে কম গুণসম্পন্ন মহিলা এবং তাদের সমাজের স্থান এদের নিচে। আর থার্ড পর্যায়ে ছিল বিধবা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই থার্ড পর্যায়ে কারা ছিল, তারা ছিল বিধবা। এখন এই যে সামাজিক স্ট্রাকচার মহিলাদের, এই সামাজিক স্ট্রাকচারটা কেন হয়েছে, আর সামাজিক স্ট্রাকচারটা হয়েছে তার কারণ তৎকালীন সময়ে ভারতের যে বিভিন্ন ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থগুলোই এগুলোকে জাস্টিফাই করে যে মহিলাদের এই অবস্থা ধর্ম সাপেক্ষ। সেই জন্য তারা সমাজে এই বিষয়গুলোকে চালিয়ে রেখেছে যে এই তিনটে গ্রেডের মাধ্যমে মহিলাদেরকে তাদের কার্যাবলী নির্ণয় করা হয়েছে, বা তাদের কি কার্যাবলী বলবো না, তাদের কি বলছে ওটাকে, গ্রেড নির্ধারণ করা হয়েছে। এখন এই কোন কোন ধর্মগ্রন্থ, মনুসংহিতি তার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে। মনুসংহিতি, হিন্দু বিভিন্ন উপনিষদ, যেখানে মহিলাদেরকে এইভাবে গ্রেড দেওয়া হয়েছে। কিন্তু দেখো এখানে তারা কি বলছে যে হিন্দু সমাজে মোক্ষ প্রাপ্তি, এটা কী বলা হয়, মোক্ষ প্রাপ্তি, ঠিক আছে, প্রাপ্তির কথা উল্লেখ রয়েছে। সেখানে 4টে পুরুষার্থের কথা বলা হয়েছে। সেই পুরুষার্থগুলো কী কী ছিল, একটা ছিল আমরা পড়েছি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 4টে আমাদের পুরুষদের যে আমাদের যে মোক্ষ প্রাপ্তির জায়গা, সেই মোক্ষ প্রাপ্তির কোনটা, মোক্ষ প্রাপ্তির জায়গায় 4টে ধাপে, একটা হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা আমরা জানি। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি, মহিলাদের ক্ষেত্রে বলছে শুধুমাত্র পুরুষদের সেবা করো, তাহলে তোমরা মোক্ষ প্রাপ্তি লাভ করবে। এবার এই মোক্ষ প্রাপ্তির ক্ষেত্রে মহিলাদের কি বলছে, যে পুরুষদের সেবা করতে হবে, অর্থাৎ সমাজে ভগবানের জায়গায় তাদেরকে স্থান রাখা হয়েছে এবং তাদেরকে দাসী করে রাখা হয়েছে, এবং সমাজে পুরুষ যেটা বলবে মহিলাদের সেটাই কিন্তু শুনতে হবে। তো এই জন্যেও পণ্ডিত রামাবাই এই হিন্দু ধর্মের বিভিন্ন উপনিষদ, মনুসংহিতা এদিকে নিয়ে তর্ক করতে চেয়েছেন এবং সমাজে মহিলাদের যে উন্নতি, সেই উন্নতির কথা বলেছেন। এবং সেই উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কে ছিল, এই মনুসংহিতা, হিন্দু পরিষদ এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থাবলী। এখন সমাধানের ক্ষেত্রে তিনি কি পথ দিয়েছেন, এগুলো কিন্তু তিনি ওই হাই কাস্ট হিন্দু উম্যান গ্রন্থে তুলে ধরেছেন। কি বলছেন, তর্কের দ্বারা ধর্মগ্রন্থ থেকে সমস্ত খারাপ দিকগুলো আছে সেগুলোকে তুলে ধরতে হবে। যে ধর্মগ্রন্থে লেখা আছে মানে সেটাই কি বলে মৌলিক বা স্বতঃসিদ্ধ, সেটাকে বলা যাবে না। কি করতে হবে, তাদেরকে বলতে হবে যে যুক্তিতর্কের মাধ্যম দিয়ে সেই সমস্ত জিনিসগুলোকে বিচার করতে হবে। দ্বিতীয় কী হচ্ছে, মহিলাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে আবশ্যিকভাবে, এটা তো খুবই ইম্পর্টেন্ট। এবং মহিলাদের আর্থিকভাবে আত্মনির্ভরশীল করে তুলতে হবে, যাতে তারা সমাজের মুখ্য ধারায় অংশগ্রহণ করতে পারে। তো আমরা পণ্ডিতা রামাবাই সম্পর্কে আশা করছি আর নেই। হ্যাঁ, তো এই হচ্ছে তার জীবনী, যেটাকে আমরা খুব কম সংখ্যায় আলোচনা করলাম এবং চেষ্টা করেছি যাতে সমস্ত তথ্যগুলো এখানে দিতে পারি। তো
যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের নোটের প্রয়োজন আছে তা আমাকে জানাবেন। চেষ্টা করব আমি সেই বিষয়ে আপনাদেরকে সাহায্য করতে। ধন্যবাদ।